চূড়ান্ত পরাজয়ের পরও রাজনৈতিক প্রতিশোধ স্পৃহার এই লাগামহীন বহিঃপ্রকাশ কি পতিত আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের পথে সবচেয়ে বড় ও আত্মঘাতী অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না? বর্তমান রাজনৈতিক সমীকরণে এই এত বড় ও অপরিহার্য একটি সম্প্রদায়কে একচেটিয়া বাদ দিয়ে বা নির্লজ্জভাবে লাল বদর বলে গালাগাল দিয়ে দলটির নেতৃবৃন্দ আসলে কি অর্জন করতে চায়? গত 15 জুন রাত 10টায় কলকাতায় বাংলাদেশিদের একটি প্রিয় জায়গা নিউ মার্কেট সংলগ্ন কস্তুরী হোটেলের সামনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে একটি গভীর বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর উপর একদল আওয়ামী লীগ নেতাকর্মীর আকস্মিক হামলা চালিয়েছে অথবা তাদের অপদস্থ করেছে। এই ক্ষুব্ধ হামলাকারীদের চোখে মোশাররফ করিমের একমাত্র অপরাধ হলো তিনি 2024 সালের জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং রাজপথের ওই তীব্র প্রতিবাদী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছিলেন। শোনা যায়, হামলাকারীরা তাকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ঘিণ্য আলবদর বাহিনীর আদলে চরম ব্যঙ্গ করে লাল বদর আখ্যা দিয়ে হেনস্থা করে এবং এখানে লাল শব্দটি স্পষ্টতই অভ্যুত্থান চলাকালীন সময়ে মুক্তিকামী প্রতিবাদী জনতার সোশ্যাল মিডিয়ার ব্যবহৃত প্রতীকী লাল প্রোফাইল কিংবা রাজপথের দেয়ালে দেয়ালে থাকা লাল পোস্টারের প্রতি ইঙ্গিত বহন করে। এই ঘটনার পর অভিনেতা মোশাররফ করিম অত্যন্ত সংযত কণ্ঠে গণমাধ্যমকে জানিয়েছেন, মিডিয়াতে খবর হওয়ার মতো বড় কোনো ধরনের ঘটনা সেখানে ঘটেনি। তবে তার এই সতর্ক ও পরিমিত বক্তব্য থেকেই সচেতন নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা খুব সহজেই এই বিষয়টি আন্দাজ করে নিতে পারেন যে ছোট পরিসরে হলেও সেই রাতে অপ্রত্যাশিত কিছু একটা অবশ্যই ঘটেছিল। প্রশ্ন হলো, চূড়ান্ত পরাজয়ের পরও রাজনৈতিক প্রতিশোধ স্পৃহার এই লাগামহীন বহিঃপ্রকাশ কি পতিত আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের পথে সবচেয়ে বড় ও আত্মঘাতী অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না? এটি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠিত সত্য যে জুলাইয়ের ছাত্র আন্দোলনে বাংলাদেশের আরবান মিডল ক্লাস বা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটি বিশাল অংশ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল। এই বৃহৎ শহুরে মধ্যবিত্ত সমাজ মননে বেশ প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী। এরাই সেই বুদ্ধিভিত্তিক সমাজ যারা শিল্প সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবিচ্ছেদ্য অংশ মনে করেন, যাদের হৃদয়ের গভীরে প্রথিত রয়েছে মহান 71-এর মুক্তিযুদ্ধের পবিত্র চেতনা এবং যারা মনে প্রাণে বাঙালি অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের মহান আদর্শকেই যুগে যুগে ধারণ করে। বিগত রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এরাই দশকের পর দশক ধরে আওয়ামী লীগকে শুধু অন্ধভাবে ভোট দিয়েই বিজয়ী করেনি, বরং সংকটকালে দলটির ন্যারেটিভ নির্মাণ ও রাজপথে শক্ত সামাজিক ভিত্তি ও সমর্থন জুগিয়ে এসেছে। কিন্তু জুলাই আগস্টে সেই রক্তাক্ত দিনগুলোতে রাজপথে রাষ্ট্রযন্ত্রের গুলিতে যখন শিশু কিশোর সহ সাধারণ মানুষের নির্বিচার মৃত্যু ও বিভীষিকা এই বিবেকবান ও অত্যন্ত শক্তিশালী প্রগতিশীল শ্রেণীকে আর ড্রয়িং রুমে চুপ করে বসে থাকতে দেয়নি, তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। বিশ্লেষকদের বস্তুনিষ্ঠ অভিমত হলো, এই আপামর শ্রেণীটি যদি সর্বস্ব বাজি রেখে সেদিন রাজপথে না নামতো, তবে কেবল সাধারণ শিক্ষার্থীদের বুকের জোরে পরাক্রমশালী হাসিনার এত বড় শক্তিশালী রিজিম বা শাসন ব্যবস্থার চূড়ান্ত পতন কিভাবে ঘটত সেটি একটি বড় বিস্ময় হয়েই থাকতো। আর হয়তো ঠিক এ কারণেই নিজেদের পুরনো আদর্শিক প্রতিপক্ষ জামাত বিএনপির চেয়ে এই পুরনো মিত্র বুদ্ধিভিত্তিক শ্রেণীর প্রতি আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের চরম ক্ষোভ সবচেয়ে বেশি তীব্র। তবে এখানে প্রাসঙ্গিক ও $মিলিয়ন রাজনৈতিক প্রশ্নটি হলো, ঐতিহ্যগতভাবে এই সমাজটি তো দীর্ঘকাল ধরে আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় আদর্শিক ভিত্তি ছিল। বর্তমান রাজনৈতিক সমীকরণে এই এত বড় ও অপরিহার্য একটি সম্প্রদায়কে একচেটিয়া বাদ দিয়ে বা নির্লজ্জভাবে লাল বদর বলে গালাগাল দিয়ে দলটির নেতৃবৃন্দ আসলে কি অর্জন করতে চায়? তাদের সবচেয়ে মজবুত ভিত ধ্বংস করে দলটি কি কোনো কালে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখতে পারবে? এই বাস্তবতার নিরিখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের আপামর শহুরে মধ্যবিত্ত ও প্রথিতযশা সাংস্কৃতিক অঙ্গনের যে বিশাল ও উজ্জ্বল নক্ষত্রের অংশটি সম্পূর্ণ তিক্ত বিরক্ত হয়ে আওয়ামী লীগের চিরাচরিত আদর্শিক বলয় থেকে বেরিয়ে গেছে, তাদেরকে এমন কুরুচিপূর্ণ লাল বদর তকমা দিয়ে পুনরায় কাছে টানা অসম্ভব একটি কল্পনা মাত্র। বরং এই অপরিণাম দোষী আচরণ দূরত্বকে আরো বাড়িয়ে তুলছে বহুগুণ। দলটি যদি সত্যিই রাজনীতির মাঠে ভবিষ্যতে নিজেদের পুনরায় প্রাসঙ্গিক করে স্বমহিমায় ফিরে আসতে চায়, তবে সেটি সম্ভব হতে পারে কেবল নিজস্ব পুরনো ভাবাদর্শ, সেই শেকড়ের বাঙালি জাতীয়তাবাদ ও খাঁটি অসাম্প্রদায়িকতার মাটিতেই। আর নতুন করে দাঁড়ানোর সেই
দীর্ঘ প্রক্রিয়ায় একেবারে সর্বপ্রথম শর্ত হলো কোনো শর্ত বা টালবাহানা ছাড়া জাতির কাছে জুলাই আগস্টের ঘৃণ্য ও পরিকল্পিত গণহত্যার দায় দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করে নেওয়া এবং প্রকাশ্যে গভীর আত্মসমালোচনা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক অত্যন্ত আক্ষেপের সঙ্গেই মূল্যায়ন করতে গিয়ে আমাকে বলছিলেন, ভবিষ্যতে দলটি পুনরায় জনগণের মুখোমুখি দাঁড়াতে হলে তৎকালীন দলীয় নেত্রী শেখ হাসিনার নেওয়া অপরিণামদর্শী পার্টি লাইন, হঠকারী ও ভুল রাজনৈতিক সিদ্ধান্তসমূহ এবং নির্মম গণহত্যার ঘটনাকে শুধু এড়িয়ে গেলে হবে না, সুস্পষ্টভাবে রিকগনাইজ করে তার চরম জবাবদিহি দিয়েই আসতে হবে। ক্ষমতাচ্যুত এই দলটির নেতৃবৃন্দ শুধু অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের দৈনন্দিন ভুল ত্রুটি খোঁজা কিংবা ফার রাইট বা চরম ডানপন্থী গোষ্ঠীর বিক্ষিপ্ত রাজনৈতিক সহিংসতার বিচারের দাবি তুলতেই পার পাবে না। সর্বপ্রথম জাতি ও রাষ্ট্রের সামনে তাদের নিজেদের অমানবিক ও রক্তাক্ত অতীতের ভুলের কৈফিয়ত প্রদান করতে হবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো 5 আগস্টের অভাবনীয় পট পরিবর্তনের ঠিক পরের ঘটনাগুলো। পতনের পরপরই সমগ্র বাংলাদেশেই ক্ষমতার ভারসাম্য চরম বিপর্যস্ত হয় এবং যার ভয়াবহ মাসুল দিতে হয়েছে মূলত আওয়ামী লীগের তৃণমূল স্তরের লাখ লাখ সাধারণ নেতাকর্মীকে। হত্যা, অপরিসীম শারীরিক নির্যাতন, দীর্ঘদিনের জমানো ক্ষোভে বাড়িঘরের লাগামহীন অগ্নিসংযোগ, ব্যাপক লুটপাট ও চূড়ান্ত হয়রানির বিভৎসতার মুখোমুখি হতে হয়েছে তাদের। এ কথাও সত্য যে এই নারকীয় ও ক্ষেত্রবিশেষে চরম প্রতিশোধমূলক অন্ধ সহিংসতার নির্মমতার মুখে দাঁড়িয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা অবস্থায় যে দলটির উপর মানুষের চোখে ঘৃণিত জালিমের ভয়াল প্রতিচ্ছবি ছিল, তৃণমূল নেতাকর্মীদের এই দুরবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটি ক্ষুদ্র অংশের দৃষ্টিতে হলেও সেটি ক্রমশ মজলুম বা নিপীড়িতের রূপ নিয়েছিল। গত প্রায় 1.5 বছরে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত চরম বিপর্যয়ের শিকার ও নিজ দেশে নিঃস্ব এই সাধারণ রাজনৈতিক মানুষগুলোর প্রতি এক ধরনের মানবিক সিম্প্যাথি বা পরোক্ষ সমবেদনা জনমানুষে জন্মেছিল। কিন্তু কলকাতার এই আক্রমণের মতো ঘটনা এবং বিদেশের মাটিতে নিরাপদে বসে কিছু নির্বোধ নেতার প্রতিনিয়ত ছড়ানো ঘৃণার রাজনীতি সেই বিন্দু পরিমাণ জমানো সিম্প্যাথিকেও যেন জিরোতে নামিয়ে আনবে খুব দ্রুতই। স্মরণ রাখা উচিত যে 15 বছরের স্বৈরশাসন এবং গুটিকয়ে দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়াল কেন্দ্রীয় নেতার অসীম লুটপাট আর দাম্ভিকতায় যে রাজনৈতিক ভাবমূর্তি দেশ বিদেশের ধুলোয় সম্পূর্ণ মিশে গিয়েছিল, তা পরবর্তীতে বিন্দু পরিমাণ পুনরুদ্ধারের পিছনে কোনো শীর্ষ নেতার বড় কোনো ত্যাগ বা রাজনৈতিক ক্যারিশমা কাজ করেনি। এর পুরোটাই হয়েছে দলটির অবহেলিত হাজারো তৃণমূল স্তরের মাঠ পর্যায়ের নিরীহ নেতাকর্মীদের রক্ত ছন্নছাড়া হওয়া সংসার আর পিঠে সহ্য করা শারীরিক নির্যাতনের চূড়ান্তের মূল্যে কেনা একটি সামান্য সমবেদনা মাত্র। সাধারণ কর্মীদের রক্ত, ঘাম আর ত্যাগে বিন্দু বিন্দু করে অর্জিত এই জাতীয় সমবেদনাটুকু এভাবে বিদেশি রাষ্ট্রে বসে দেশেরই আরেকজন বরেণ্য বুদ্ধিজীবী, সাধারণ শিল্পী বা অভ্যুত্থানে বিশ্বাসী দেশপ্রেমিকের গায়ে উদ্দেশ্যপ্রণীত রাজনৈতিক আক্রোশের জোরে হাত তুলে উজাড় করে দেয়া এটি আত্মঘাতী হঠকারিতা ছাড়া অন্য কিছু প্রকাশ করে না। ভবিষ্যতে রাজনীতির পথে একটি পুনর্গঠিত নবজাগ্রত আওয়ামী লীগের টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে কঠিনতম ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো নিজেদের এই দ্বিচারিতা বা রাজনৈতিক দ্বৈত মানদণ্ড, ডাবল স্ট্যান্ডার্ড সম্পূর্ণ পরিহার করে প্রকৃত বাস্তবতার মুখোমুখি হওয়া। এটা সত্য যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট সবাইকেই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সকল গণহত্যার বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দিলে চলবে না। অন্যদিকে এ সত্যটিও প্রতিষ্ঠিত যে 5 আগস্টের পট পরিবর্তন পরবর্তী যে বিভীষিকাময় প্রতিহিংসার রাজনীতি, বিচার বহির্ভূত নিপীড়ন বা চরম ডানপন্থীদের বাড়াবাড়ি চলছে, তার থেকে উদ্ভূত নৈরাজ্যের দায় বর্তমান সমাজ ও ক্ষমতা সংশ্লিষ্ট গোষ্ঠীসমূহ এড়াতে পারে না। একটি বড় মাত্রার প্রশাসনিক বিশৃঙ্খলা, অপরিপক্ক ছাত্র নেতৃত্বের বহু সংখ্যক সমন্বয়হীন ব্যর্থতা, সমাজের কিছু খাতে ক্রমবর্ধমান দুর্বৃত্তায়ন আর ফার রাইট বা দক্ষিণ পন্থার অন্তর্ধার্মিক উগ্রবাদী চেতনার উত্থান সাধারণ চিন্তাশীল ও প্রগতিশীল মানুষকে পুনরায় চরমভাবে হতাশ ও আতঙ্কিত করে তুলেছে। অনেক জায়গাতেই প্রচলিত ভাষায় জাসি বা জামায়াত শিবিরের নীরব মদদে গড়ে ওঠা অসহনশীল রাজনীতিক এই পেশিশক্তির আচরণকে মুক্তমনা সাধারণ জনগণ ইতিমধ্যেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এসব নেতিবাচক উপসর্গ দেখিয়ে আওয়ামী লীগের খুশি হওয়ার বা আত্মতুষ্টির মতো এতটুকু জায়গাও নেই। এই নব্য সংকটময় পটভূমিতে পতিত আওয়ামী লীগকে নিজেদের অন্তর্দৃষ্টিকে জাগিয়ে অবশ্যই গভীরভাবে এই চরম সত্যটি উপলব্ধিতে আনতে হবে যে কেবল আমেরিকান ডিপ স্টেট চক্রান্ত এর ভিত্তিহীন জিকির তুলে কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তথাকথিত দীর্ঘমেয়াদী ও মেটিকুলাস মাস্টার ডিজাইন এর কাঁধে নিজেদের এত বড় অভাবনীয় পতনের সর্বস্ব দায়
জোরপূর্বক চাপিয়ে দিয়ে নিজেদের চরম দাম্ভিক এবং সর্বনাশা ফ্যাসিস্ট নীতিগুলো শিশুত সাফাই গাওয়ার দিন বা যুগ অনেক আগেই পার হয়ে গেছে। বর্তমান রাজনৈতিক যুগে রাজনৈতিক মোড়ক বা চরিত্র যাই হোক না কেন, রাজনীতিটি যদি অন্ধ ব্যক্তি আক্রোশের হয়, সেটা যদি চূড়ান্ত ও প্রতিহিংসামূলক বিচারহীন আনুগত্যকে আশ্রয় করে বেড়ে উঠতে চায়, তাহলে আধুনিক ও প্রজ্ঞাবান বাঙালি প্রজন্ম দ্বিতীয়বার কখনোই তাদের প্রতি ঘাড় ঘুরিয়ে তাকাবে না। মনে রাখা আবশ্যিক যে ইতিহাসে অমর হওয়া রক্তক্ষয়ী এই জুলাই অভ্যুত্থান আদতে একটি সম্পূর্ণ সুগঠিত বা বাধা ধরা নেতৃত্বের বলয়হীন জনবিস্ফোরণ ছিল, যা সমাজতন্ত্রের ইতিহাস পাল্টে দেওয়া সেই বিখ্যাত 1917 রাশিয়ার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণের নাম ফেব্রুয়ারি বিপ্লবের সঙ্গেই অধিক মাত্রায় সামঞ্জস্যপূর্ণ। সম্পূর্ণ ব্যক্তিগত আবেগ, গভীর অনুশোচনা, ন্যায়বোধ আর স্বতঃস্ফূর্ত চেতনায় উদ্বেলিত হয়ে যেই সর্বব্যাপী মহান জাগরণে কোটি মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিল, তাদের সবাইকে ঢালাওভাবে কেবল অন্ধবিশ্বাস আর আক্রোশের জোরে রাতের গভীরে লালবদর আখ্যা দেওয়া আর দেশের বাইরে একা পেলে আক্রমণের অপচেষ্টা পৃথিবীর দীর্ঘমেয়াদী রাজনৈতিক ইতিহাসে এই সর্বগ্রাসী ভ্রান্তি, নির্লজ্জ মূর্খতা আর সীমাহীন অবক্ষয়ের জঘন্য নজির ছাড়া আর কোনোভাবেই একে মূল্যায়ন করা হবে না। সময়ের অন্য পাঠ দেখুন, ঢাকা পেপারসের সঙ্গে থাকুন।